হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর 16তম অধ্যায় বৃত্তের পরিধি। এই অধ্যায়ে আমরা বৃত্ত সম্পর্কে ধারণা নেব, বৃত্তের পরিধি সম্পর্কে ধারণা নেব এবং সম্পর্কিত সূত্রগুলো কিভাবে এসেছে তার প্রমাণ দেখে নেব এবং সঙ্গে সঙ্গে আমরা কোষে দেখি 16 এর বেশ কিছু সমস্যার সমাধান করব। যদি তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ বুঝতে চাও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে, তবেই সবথেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে জেনে নিতে হবে বৃত্ত কাকে বলে বা বৃত্ত কিভাবে সৃষ্টি হয়েছে, এই ধারণাটুকু আমাদের নিয়ে নিতে হবে। তো দেখো, আমরা বৃত্তের সংজ্ঞা দিচ্ছি, যদিও তোমরা খুব ছোটবেলা থেকে এটা দেখে এসেছো, এটা জেনে এসেছো, তবুও আমি একবার বলে দিচ্ছি। বৃত্ত হলো একটি বিন্দুর সঞ্চারপথ। সঞ্চারপথ মানে একটা বিন্দু একটি সমতলে যদি ঘোরাফেরা করে তাহলে তার সমস্ত ঘোরাফেরার পথটাকে আমরা বলি সঞ্চারপথ। তো মনে করো একটা বিন্দু এইভাবে ঘুরছে, যেমন খুশি করে ঘুরছে। এবার এই ঘোরাটার যদি আমরা একটা নিয়ম করে দিই যে একটা নিয়মে ঘুরবে, কিরকম নিয়মে? মনে করো বলছি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, সেই বিন্দু থেকে দূরত্ব সমান মেনটেন করে ঘুরবে। তার মানে প্রথমে মনে করো এখান থেকে ছিল 10 একক দূরে, তারপরে এই বিন্দুটা এমন ভাবেই যাবে যেন এর পরবর্তী পজিশনেও দূরত্বটা 10 এককই থাকে। তাহলে এর পরের অবস্থানটা মনে করো এরকম। তো এইভাবে বিন্দুটা এইভাবে ঘুরছে এবং প্রতি ক্ষেত্রে তার দূরত্বটা যেন ওই বিন্দু থেকে 10 একক থাকে। তাহলে এ যে পথ বরাবর ঘুরলো সেই পথটাকে আমরা কি বলি? এই বিন্দুর সঞ্চারপথ। আর এই ক্ষেত্রে যখন এইরকম নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে, মানে এইখান থেকে এর দূরত্ব যা, এর দূরত্ব তাই, এর দূরত্ব তাই, এর দূরত্ব, সমস্ত পজিশনের দূরত্ব সমান, এইরকম ভাবে যদি মেনটেন করে ঘুরে কোনো বিন্দু, তাহলে সেই সঞ্চারপথটাকে আমরা বলি বৃত্ত। অর্থাৎ এইভাবে যেটা তৈরি হলো সেইটা হলো একটা বৃত্ত। আমরা একটা ফ্রেশ ছবি আঁকছি, এই হলো বৃত্ত, যার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু আছে আর সেই নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব আছে। কেমন? তো এইভাবে যদি কোনো বিন্দু গতিশীল হয় তখন তার সঞ্চারপথকে আমরা বৃত্ত বলি এবং সেক্ষেত্রে কিছু ডেফিনেশন দিতে হয় যে কোন জিনিসটাকে কি বলা হয়। তো এই যে নির্দিষ্ট বিন্দুটার কথা বলেছিলাম, সেই বিন্দুটাকে আমরা বলি কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র। আর এই যে নির্দিষ্ট দূরত্বটা বলেছিলাম, সেই দূরত্বটাকে আমরা বলি ব্যাসার্ধ, যে দূরত্ব মেনটেন করে ওটা যাচ্ছে। আর ওই যে এ বরাবর যে তার পথটা, যে পথ বরাবর গেল, সেইটাকে আমরা বলি পরিধি। তো আমরা দেখো একটা এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা বলি বৃত্ত, মানে এই গোল জিনিসটাকে বলি বৃত্ত। কেমন? তো আমাদের দেখো একটা বৃত্তের তিনটে জিনিস আমরা পেয়ে গেলাম। একটা হলো কেন্দ্র, একটা ব্যাসার্ধ, আর একটা হলো পরিধি। কেন্দ্র একটা বিন্দু, ব্যাসার্ধ একটা দূরত্ব, পরিধি হলো একটা চারপাশের অংশ। তো দেখো আমরা এই বৃত্ত সম্পর্কে আরেকটা জিনিস আমাদের জানা ছিল, সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাসটা কিছুই না, ব্যাস হচ্ছে 2 টাইমস ব্যাসার্ধ। মানে যদি আমার এইটা ব্যাসার্ধ হয় তাহলে এর দ্বিগুণ, মানে একদম পরিধির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কেন্দ্র দিয়ে পাস করা কোনো সরলরেখা, সেটাকে আমরা তখন কি বলি? পুরোটাকে আমরা বলি ব্যাস। তো বৃত্তের ক্ষেত্রে এই চারটে জিনিস মূলত আমাদের জানা দরকার। এবার আমরা এই বৃত্তের বিভিন্ন জিনিসের পরিমাপ করা শিখবো, কিন্তু তার আগে একটা খুব ইন্টারেস্টিং গল্প জানবো এই বৃত্ত সম্পর্কে। তো দেখো, এই বৃত্তের আকারটা তোমাদের খুব চেনা একটা বস্তুর সঙ্গে মিলে যাচ্ছে। যার সঙ্গে মিলছে সেটা হলো চাকা। যে কোনো পরিবহন, যে কোনো যানবাহন, তার যদি তুমি চাকা দেখো, তার আকারটা হচ্ছে এর মতো গোলাকার, বৃত্তাকার আকার, তাই তো? তো এই চাকার সঙ্গে এই বৃত্তের একটা খুব সুন্দর কানেকশন আছে। ইনফ্যাক্ট যদি আমরা ইতিহাস দেখি, তাহলে বৃত্তের আবিষ্কারটা ওই চাকা থেকেই হয়েছে এরকম ভাবতে পারি। কিরকম? দেখো, আমরা জানি যে আমাদের মানব সভ্যতার অগ্রগতির একটা মূল ধাপ হচ্ছে চাকা আবিষ্কার। যখনই চাকা আবিষ্কার মানুষ শিখে গেল, তখনই সভ্যতা খুব তাড়াতাড়ি এগোতে থাকলো, বদলাতে থাকলো। তো সেই চাকা আবিষ্কারের সময় মানুষ দেখেছিল যে আমি যদি কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা যদি চাকা ব্যবহার করে নিয়ে যাই তাহলে আমাদের সুবিধা হয়। তো সবার প্রথম মানুষ কি করতো? গাছের গুঁড়িকে চাকা হিসাবে ব্যবহার করতো। কিন্তু সেখানেও গাছের গুঁড়ি একটা এরকম বড় জিনিস, এটাকে গোল করে ঘোরানো একটু কষ্টকর ব্যাপার ছিল। সেই জন্য মানুষ সেটাকে আস্তে আস্তে এরকম ছোট করতে করতে একটা এরকম ছোট এরকম চাকার আকার পেয়ে গেল, যেটা দিয়ে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের ব্যবহার করতো। কিন্তু এই চাকা আবিষ্কারের সময় তারা দেখলো যে আমি যে চাকাটা তৈরি করছি
তার এই রকম ব্যাসটা যদি এই রকম একটা মাপ নিই, মনে করো এটা আমি বলছি 10 একক মাপ নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে চাকার পরিধিটা আমি যদি এইরকম একটা তৈরি করি, সেক্ষেত্রে আমার এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করতে আমার ঠিক সুবিধা হচ্ছে না, আমার একটু অসুবিধা হচ্ছে। আবার অনেকে এটাকে চেঞ্জ করে একটু এরকম করলো, দেখা গেল তার ক্ষেত্রেও একটু সুবিধা হচ্ছে কিন্তু সম্পূর্ণ সুবিধা হচ্ছে না। তো দেখা গেল এরকম এক্সপেরিমেন্ট করে করে যে তখনই এই চাকাটা ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক হচ্ছে মাল পরিবহনের ক্ষেত্রে বা বস্তু পরিবহনের ক্ষেত্রে, যখন এই ব্যাসার্ধের আমি প্রায় 3 গুণ বা তার বেশি একটু পরিধি তৈরি করছি। মানে এই 10 একক ব্যাসার্ধ থাকলে এই পরিধিটার মাপ যদি আমি প্রায় 30 এককের একটু বেশি, 30 এককের একটু বেশি, মানে আমি বলতে চাইছি 30 পয়েন্ট সামথিং, ধরো 562 এরকম কিছু একটা নাম্বার বলছি। তো আমরা দেখছি যে এই ব্যাসার্ধটা ব্যাসটা যা নিচ্ছি তার 3 গুণের সামান্য বেশি যদি আমরা পরিধি তৈরি করতে পারি, একমাত্র সেই ক্ষেত্রেই ওইটায় পরিবহন করাটা সুবিধা হচ্ছে এবং সেক্ষেত্রে এই আকারটা একদম বৃত্তাকার হচ্ছে, অর্থাৎ এই একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব সর্বদা সমান থাকছে। বোঝা গেল? তো এই রকম মানুষের চাহিদাতে মানুষ আবিষ্কার করেছে এবং সেই আবিষ্কারের পারফেকশনের জন্য একটা নির্দিষ্ট জিনিস লক্ষ্য করেছে, সেটা হচ্ছে যা তোমার ব্যাস হবে তার প্রায় 3 গুণের একটু বেশি, মানে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট কিছু একটা আছে। ঠিক আছে, আমি এখানে 2-4টে XY যে ডিজিট লিখে দিচ্ছি। তো এইরকম কিছু একটা যদি হয় যে ব্যাসটার 3 গুণের সামান্য বেশি কিছু দিয়ে বিশিষ্ট যদি আমরা পরিধি তৈরি করি, তাহলে সেই পরিধিটা যুক্ত চাকাটা খুব বৃত্তাকার হচ্ছে এবং তাতে পরিবহনটা খুব স্মুথ হচ্ছে। এবং সেইখানেই কি তৈরি হলো, একটা ফ্যাক্টর পাওয়া গেল, সেটা হচ্ছে 3 গুণের সামান্য বেশি। এবং এই ফ্যাক্টরটা অবজার্ভ করে দেখা গেছে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে, বিভিন্ন চাকা তৈরি করে করে, যে এই ফ্যাক্টরটা কখনো 3.1 হচ্ছে, কখনো 3.14 হচ্ছে, কখনো 3.16 হচ্ছে। তো এরকম বিভিন্ন রেজাল্ট বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে। এবং সর্বোপরি আরো একটা জিনিস বোঝা গেছে যে এই যে নাম্বারগুলো এটা থামছে না, এটা এরকম ভাবে চলতে থাকছে, আমি কোন একটা জায়গায় থামাতে পারছি না, এইভাবে চলতে থাকছে। মানে আমরা যদি দশমিক প্রকাশের কথা ভাবি, তো ওই যে ফ্যাক্টরটা 3 গুণের সামান্য বেশি, সেটা একটা দশমিক সংখ্যা, কিন্তু সেটা ইনফাইনাইট তার এক্সপ্রেশন আছে, মানে সেটা আমাদের কোনো জায়গায় থামানো নেই, সেটা আমাদের অসীম দশমিক বিস্তার পাওয়া যাচ্ছে, 3.1436 এরকম করে চলতে থাকছে। এবং এই অসীম দশমিক বিস্তার বিশিষ্ট সংখ্যাগুলো আমরা অলরেডি আগে জেনেছি, সেগুলো হয় একটা অমূলক সংখ্যা। মানে আমরা জানতাম যে বাস্তব সংখ্যা 2 ধরনের হয়, একটা মূলক একটা অমূলক। তো আমরা দেখলাম যে এই ক্ষেত্রে যে ফ্যাক্টরটা পাওয়া গেছে, এই যে 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট আমি ধরো 14 লিখছি, আরো আছে, তো এই সংখ্যাটা অবশ্যই আমরা লক্ষ্য করেছি যে অমূলক সংখ্যা হচ্ছে, মানে যার ফাইনাইট দশমিক নেই, ইনফাইনাইট দশমিক আছে, এবং সেখান থেকে বলেছে এটা অমূলক সংখ্যা। তো এই অমূলক সংখ্যাটার একটা খুব বিশেষ ভূমিকা আছে, সেটা হচ্ছে কি না, এই সংখ্যাটা আমাদের সভ্যতায় চাকা আবিষ্কার করতে সাহায্য করেছে, যা সভ্যতাকে খুব তাড়াতাড়ি এগিয়ে দিয়েছে। তাহলে যেহেতু এটা খুব সাধারণ অমূলক সংখ্যা নয়, এটা একটা স্পেশাল অমূলক সংখ্যা, তাই এর আমরা একটা স্পেশাল নামও দিয়েছি, যে এই সংখ্যাটাকে আমরা যেমন তেমন অর্থাৎ 3.14 নামে না ডেকে বা তারপরে আরো ডেসিমাল রিপ্রেজেন্টেশন না বলে আমরা এটা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে পাই। এই পাই নাম দিয়েছি এবং তার একটা চিহ্ন ঠিক করেছি, সেটা হচ্ছে এই রকম, যে এই চিহ্ন দ্বারা আমরা এই সংখ্যাটাকে প্রকাশ করব। এবং সেক্ষেত্রে এই রিলেশনটা আমাদের কিরকম দাঁড়াচ্ছে, এই রিলেশনটা তখন এইরকম দাঁড়াচ্ছে যে ব্যাসটাকে যদি তুমি ওই পাই দিয়ে গুণ করো, মানে এই অমূলক সংখ্যাটাকে আমরা পাই দ্বারা চিহ্নিত করেছি, পাই দ্বারা গুণ করো, তাহলে তুমি ওই বৃত্তটার কি পাবে, পরিধি পেয়ে যাবে। এবং এইটাই হয়ে গেল আমাদের একটা সূত্র, যে কোন বৃত্তের যদি ব্যাসটা জানা থাকে, সেখান থেকে আমরা তার পরিধিটা নির্ণয় করতে পারি, বা উল্টোটা, পরিধি জানা থাকলে ব্যাসটা নির্ণয় করতে পারি। কি না, এটা এর পাই গুণ হয়। পাই কি একটা অমূলক সংখ্যা, যার ভ্যালুটা দেখতে 3.14 সামথিং চলতে থাকে, কিন্তু আমাদের গণনার জন্য আমরা সম্পূর্ণ না নিয়ে এই 3.14 এ থেমে গেলেও চলবে। তো দেখো এই ব্যাস, এবার ব্যাসটা একটু ভেঙে নিই। ব্যাস মানে কি জানি, ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ যা হয় তার দ্বিগুণ করলে ব্যাস হয়। আচ্ছা, ব্যাসার্ধকে আমরা যদি আর দ্বারা ডিনোট করি, এর আগে আমরা অনেক অঙ্ক করেছি যে ক্ষেত্রে আমরা দেখবে ব্যাসার্ধকে আর দ্বারা ডিনোট করছি, মানে আমরা যেমন XY Z দ্বারা বীজগণিতে ডিনোট করি, সেরকম ব্যাসার্ধকে আর দ্বারা ডিনোট করছি। তাহলে খুব ফ্রেশলি যদি লিখি, আমাদের এরকম দাঁড়াচ্ছে যে কোনো একটা বৃত্ত, তার যদি আমরা ব্যাসার্ধটাকে আর একক ধরে নিই, তাহলে তার ব্যাসটা কি হয়, তার ব্যাসটা হয় আর এর ডবল 2r একক। আর সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পরিধি সমান ব্যাস ইন্টু পাই। তাহলে আমরা বলতে পারবো যে পরিধি সমান ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r ইন্টু পাই, মানে 2r পাই, আমরা সাজিয়ে লিখলে 2 পাই r একক। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কোন একটা বৃত্তের পরিধির সূত্র, এবং সেটা হচ্ছে আমার 2 পাই r একক। তার মানে 2 পাইকে তার ব্যাসার্ধ দিয়ে গুণ করলে আমরা পরিধি পেয়ে যাচ্ছি।
আর এইটাই হয়ে গেল আমাদের বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র। কেমন? তো দেখো একটা সূত্র আবিষ্কার হলো, তার পিছনে মূল গল্পটা কি? মূল গল্পটা হলো আমাদের আবিষ্কার, আমাদের এক্সপেরিমেন্ট করে করে আমরা সুবিধার্থে এমন একটা জিনিস তৈরি করতে চাইলাম যাতে চাকাটা, অর্থাৎ চাকাটা গোলাকার হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সুবিধা হয়। এবং সেখান থেকে আমাদের তৈরি হয়ে গেল বৃত্ত, বৃত্ত থেকে হয়ে গেল তার পরিধি, পরিধির সূত্র হয়ে গেল 2πr। এবং এটা কিন্তু বহু যুগের চেষ্টার ফসল, বহু এক্সপেরিমেন্টের ফসল এই নাম্বারটা তৈরি করা। 3.14 একটা অমূল্য সংখ্যা, যাকে আমরা পাই দ্বারা ডিনোট করি, পাই হিসাবে, এবং চিহ্নটা হচ্ছে এটা। কেমন? তো এই হয়ে গেল আমাদের বৃত্তের পরিধি নির্ণয় সূত্র। এবং এখানে আমাদের অঙ্ক করার জন্য মূলত এই ফর্মুলাটা কাজে লাগবে। এরপরে আমরা জানবো অর্ধবৃত্ত সম্পর্কে। অর্ধবৃত্ত কি জিনিস? অর্ধবৃত্ত হচ্ছে দেখো বৃত্তের অর্ধেক। মানে আমি যদি এখানে তোমাদের দেখাচ্ছি, এই যদি আমার একটা বৃত্ত হয়, তাহলে এটা তার কেন্দ্র আর এটা হলো তার ব্যাস। আচ্ছা, ব্যাস কিন্তু একটা নেই, এরকম অসংখ্য আছে, মানে এদিকেও আমি করতে পারি, এদিকেও করতে পারি। তো এর অর্ধেক, অর্ধেক মানে আমরা অর্ধেক বৃত্ত মুছে দিচ্ছি। তাহলে এই অংশটা যেটা পড়ে থাকলো সেইটা হয়ে গেল একটা অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তেরও কি কি থাকবে? কেন্দ্রটা তো থাকবেই, সঙ্গে সঙ্গে তার ব্যাসার্ধটাও থাকবে, আর তার যেটা থাকবে সেটাকে তার পরিধি বলতে পারবো না, কিন্তু বলতে পারবো এটা তো একটা ঘেরা অংশ। তাহলে এই পুরোটাকে আমরা বলবো, এই পুরোটা মিলিয়ে একটা বলতে পারবো, এটা হলো তার পরিসীমা। কেমন? তো দেখো আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কেন্দ্র থাকছে, ব্যাসার্ধ থাকছে, আর এই সম্পূর্ণ ঘেরা অংশটা সেটাকে আমরা বলতে পারছি তার পরিসীমা। তো অর্ধবৃত্তের ক্ষেত্রে আমাদের জানতে চাইতে পারি এর পরিসীমা কত। তো পরিসীমা খুবই স্বাভাবিক নিয়মে বলছে যে এর পরিসীমা মানে এই পরিসীমাটা যোগ এই পরিসীমাটা। আচ্ছা, এই পরিসীমাটা কি? এইটা মানে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাস, তাহলে ব্যাস মানে আমরা বলতে পারি 2r। আর এইটা যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণটার অর্ধেক, আর সম্পূর্ণটা ছিল আমাদের 2πr, তার অর্ধেক মানে এই দুইটা চলে যাবে, অর্থাৎ πr। তাহলে হয়ে গেল আমাদের 2 + πr এত একক। এইটা হয়ে গেল আমাদের অর্ধবৃত্তের পরিসীমা। অর্ধবৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি বলবো না, পরিসীমা বলবো। তো এখান থেকে আমরা একটু সাজিয়ে একটা সূত্র বানিয়ে নিতে পারি, আর কমন নিলে π + 2 একক। কেমন? কিন্তু খুবই মনে রাখার মতো বিষয়। পাই কি? পাই হচ্ছে একটা অমূলক সংখ্যা। পাই কি? পাই হচ্ছে একটা অমূলক সংখ্যা যার অ্যাপ্রক্স ভ্যালু, মানে আমি ইকুয়াল টু 3.14, পাই ইকুয়াল টু 3.14 লেখাটা ঠিক না, আমরা কারণ এটা আসলে হচ্ছে এরপরেও চলতে থাকে, তাহলে আমরা এক্স্যাক্টলি লিখতে পারি পাই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 3.14, এইভাবে লিখতে পারি। আর 3.14 জিনিসটা যদি আমরা ভগ্নাংশ আকারে পরিণত করি, তাহলে দেখবে এটা অনেকটা এরকম দাঁড়ায় 22/7। দেখো এই ভাগটা করলে তুমি 3.14 এর ডেসিমেলটা পেয়ে যাবে। সো পাই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 22/7। আমরা অঙ্ক করার ক্ষেত্রে পাই এর মান যখন ইউজ করব, তখন আমরা 3.14 ইউজ করতে পারি বা 22/7 ইউজ করতে পারি, কারণ এটা ভাগ করলে দেখো 3.14 আসছে। কেমন? তো এই গেল আমাদের বৃত্ত সম্পর্কিত সাধারণ কিছু কথাবার্তা। এবার চলে আসবো আমরা কোষে দেখি 16 এর সমাধানগুলো কি করে করতে হয়। দেখো কোষে দেখি 16 এর মূলত আমাদের অনেকগুলোই সমস্যা আছে। আজকে আমরা শুধুমাত্র প্রথম সমস্যাটাই সমাধান করব, যেখানে কিছু ছবি দিয়ে দিয়েছে, তার পরিসীমা জানতে চাইছে। তো আমরা ছবিগুলো এঁকে নিয়ে ফিরে আসছি। দেখো প্রথম ছবিটা আমাদের এই রকম আছে, এই ছবিতে কিছু মাপ দিয়ে দিয়েছে, জানতে চাইছে এর পরিসীমা। তো দেখো আমরা কিভাবে করছি। আমরা এই ছবির মধ্যে কয়েকটা অংশ দেখতে পাচ্ছি, যে এইখানে একটা অংশ আছে, এইখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, মোট 3টে অংশে ছবিটা তৈরি। তার মধ্যে লক্ষ্য করো এই সম্পূর্ণ মাপটা দিয়ে দিয়েছে 8 মিটার, এইখান থেকে এই মাপটা দিয়ে দিয়েছে 5 মিটার, আর এইটা চওড়াটা দিয়ে দিয়েছে 4 মিটার। এবার আমরা পরিসীমা নির্ণয় করব। দেখো আমরা যদি পরিসীমা মানে কোন একটা বিন্দু থেকে শুরু করে তারপর আমরা দেখবো যে কতটা জায়গা সে ঘুরছে, ওই জায়গাতে ফিরে আসতে। তো আমরা মনে করো এই বিন্দুটা থেকে শুরু করছি। এই বিন্দু থেকে যদি শুরু করি, তাহলে প্রথমে আমরা যদি একটা নাম দিয়ে দিই বুঝতে সুবিধা হবে, A B C D এই নাম দিলেই যথেষ্ট। আচ্ছা, আর এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি আমরা P, তাহলে সুবিধা হবে, কারণ এটা একদম গোল ভাবে ঘুরছে বোঝানোর জন্য। তো দেখো আমরা এর পরিসীমা বলতে পারি এইটা যে AB BPC CD DA, এই সবগুলো মিলিয়ে হবে এর পরিসীমা। সো আমরা এর পরিসীমা বলতে আমরা এই কথাটা বলতে পারি AB দৈর্ঘ্য যোগ BPC দৈর্ঘ্য, মানে এটা অ্যাকচুয়ালি কার্ভ, এটা আমরা কার্ভ হিসেবে বলতে পারি। আর সঙ্গে CD দৈর্ঘ্য যোগ CD দৈর্ঘ্য যোগ DA দৈর্ঘ্য, এইগুলো যোগ করলে আমি মোট পরিসীমা পাবো। দেখো এবার কোনগুলো আমাদের জানা আছে। ABটা দেখো অলরেডি 8 মিটার দিয়ে দিয়েছে, সো 8 মিটার। আচ্ছা, মিটারগুলো আমরা লিখছি না, 8। আচ্ছা, এই কার্ভটা আমরা কি করে নির্ণয় করতে পারি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এইটা দিয়েছে 4 মিটার এবং এটা একটা আয়তকার অংশ, তার মানে এইটা হচ্ছে আমার 4 মিটার। আচ্ছা, এটা যদি 4 মিটার হয়, এটা তো একটা বৃত্তাকার করা আছে, তাহলে এইটা হলো বৃত্তের ব্যাস,
তাহলে ব্যাস যদি 4 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, তার অর্ধেক মানে 2 মিটার। আচ্ছা এইটা যদি 2 মিটার হয় তাহলে এটাও 2 মিটার, মানে আমরা এটা একটা বৃত্ত পাচ্ছি, অর্ধবৃত্ত পাচ্ছি, যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার 2 মিটার। তো অর্ধবৃত্তের আমরা জানি যে এটা যদি বৃত্ত হতো পুরো, তাহলে তার ক্ষেত্রে হতো আমাদের 2 পাই আর। কিন্তু অর্ধবৃত্ত মানে এই পাশটা নেই, তাহলে এই 2টা নেই, মানে এর অর্ধেক, ওটাকে 2 দিয়ে ভাগ করলে যা হয় পাই আর। এখানে 8টা কত, 8টা হচ্ছে 4 এর অর্ধেক 2 মিটার। তাহলে আমরা এখানে বলতে পারি 2 মানে পাই থাকলো আর এর জায়গায় 2 বসালাম, সো আমরা 2 পাই বলতে পারি হচ্ছে এইটার মাপ। সো এটা হয়ে গেল আমাদের 2 পাই, বোঝা গেল। আচ্ছা সিডি, সিডি দেখো আমাদের জানা 5 মিটার। আচ্ছা ডিএ, ডিএটা কিন্তু আমাদের জানা নেই, আমাদের নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করতে হবে, দেখো এইভাবে নির্ণয় করতে পারি যে এইখানে একটা দেখো আমরা ত্রিভুজের অংশ পাচ্ছি, যার এই সম্পূর্ণটা 8 মিটার, এটা 5 মিটার, তাহলে এই 8 মিটার থেকে এই 5 মিটারটা যদি, এইটা 5 মিটার মানে এটাও 5 মিটার, এই 5 মিটার বাদ দিয়ে দিলে এটা থাকছে 3 মিটার। এই 3 মিটার এই 4 মিটার কাজে লাগবে, এটা একটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেটা কাজে লাগাতে পারি। তাহলে আমরা সেক্ষেত্রে দেখো এটা বলতে পারি যে ডিএটা হবে, আসলে ডিএটা হবে √ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে √ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এই সবগুলো যোগ করলে যা পাবো অত মিটার হবে আমাদের অ্যান্সার, কেমন? তো এবার দেখো এটা আমরা যোগ বিয়োগ করে দেখাচ্ছি যে কত অ্যান্সার হচ্ছে। দেখো আমরা এই যোগটা করবো, 8 এর পাশে 13 করে নিতে পারছি। আচ্ছা 2 পাই এর জায়গায় আমরা 22/7 ইউজ করছি, বলেছিলাম আমরা অ্যাপ্রক্স ভ্যালু ইউজ করতে পারি। আচ্ছা আর এটা করলে হচ্ছে দেখো 4 4 16 9 25, এটা 5 হচ্ছে, কেমন? এত মিটার। আচ্ছা যোগ করলে দেখো এটা যোগ করলে হচ্ছে 18। আচ্ছা এটা হচ্ছে 44/7 এত মিটার। আচ্ছা এটাকে যদি আমরা তাহলে এক কাজ করি, যোগ করে নিই, আমরা লসাগু করছি 7 7 × 18, 7 হচ্ছে 56, 7 হলো 5, 7 এর 7 পাশে 12 প্লাস 44 এত মিটার। আচ্ছা এটা যদি যোগ করি তাহলে হচ্ছে দেখো 6 4 10 0 হাতে হলো 1 3 7 1, এটা বাই 7, এটাকে আমরা ভাগ করে একটু ভগ্নাংশ করে নিই তাহলে সুবিধা হবে। দেখো ভগ্নাংশ হচ্ছে 7, তো 7 2 × 14 3 30, 7 4 7 28 2, তার মানে হচ্ছে 24 × 2 7, এইরকম ভাবে আমরা একটা এ ভ্যালু করে নিচ্ছি, ভগ্নাংশ ভ্যালু এত মিটার। সো দেখো আমরা যেটা পেলাম যে এই ছবিটার যে পরিসীমা সেটা হচ্ছে 24 × 2 7 মিটার। তো আমাদের এখানে খুব সাধারণ কয়েকটা জিনিস ইউজ করতে হলো। একটা হচ্ছে এই জায়গাটা বৃত্তের অর্ধবৃত্তের ফর্মুলা, অর্ধবৃত্তের কিন্তু এইটা বাদ, মানে শুধু অর্ধবৃত্তের ওই পরিধির অংশটা নিতে হলো, আর এই জায়গাটা একটা পিথাগোরাসের উপপাদ্য। এই দুটো আশা করি তোমরা বুঝে নিলে অঙ্কটা বুঝতে পেরে যাবে, কেমন? এবার চলে এসো 2 নম্বর ছবি। 2 নম্বর ছবিতে এই জিনিসটা আছে, যা দেখো এইটা 14 সেমি দিয়ে দিয়েছে, এইটা 7 সেমি দিয়ে দিয়েছে, জানতে চাইছে ওর পরিসীমা। আচ্ছা এর পরিসীমার জন্য নাম দিয়ে দিই, ধরো এ বি, এখানটা সি দিচ্ছি, এটা ডি দিচ্ছি, এটা ই দিচ্ছি। তাহলে এর পরিসীমা বলতে দেখো কি বোঝাচ্ছে, এর পরিসীমা মানে 4 5টা মানে প্রথমে এ বি, তারপরে এ সি ডি এই কার্ভটা, এই বি সি ডি এই কার্ভটা, বি সি ডি এই কার্ভটা, তারপরে ডি, আর তারপরে হচ্ছে ই এ, এগুলো সব যোগ করলে আমরা পেয়ে যাবো, এবং এগুলো সেমিতে আছে, তাহলে এত সেমি পাবো আমাদের অ্যান্সার। এবার এখানে ভ্যালুগুলো বসানোর চেষ্টা করছি। দেখো এ বির ভ্যালু আমাদের দেওয়া আছে 14 সেমি। আচ্ছা বিসিডি কার্ভ, এই কার্ভটা আমরা নির্ণয় করবো, কিভাবে নির্ণয় করছি দেখো, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এরকম বৃত্তাকার অংশের অর্ধেকটা আছে, তার মানে আমরা বৃত্তটা যদি ভাবি, বৃত্তের দেখো এখানে ব্যাসার্ধটা দেওয়া ছিল 7, মানে 8টা দেওয়া ছিল 7, আর যদি 7 হয় তাহলে পুরো বৃত্তটা হতো 2 পাই আর। কিন্তু এখানে কি হয়েছে, তার অর্ধেকটা আছে, মানে এই দিকটা নেই, মানে এই 2টা বাদ হয়ে যাচ্ছে, কারণ অর্ধেক করলে 2 চলে যাচ্ছে, তাহলে পাই আর। তার মানে এখানে আমি আরেক জায়গায় যদি 7 বসাই, 7 পাই হচ্ছে এই পাশটার মাপ, সো এটা হয়ে গেল আমাদের 7 পাই। আচ্ছা তারপরে ডি, হচ্ছে এখান থেকে এটা দেখো এইটাও যা মাপ এটাও তাই মাপ, তাহলে 14 সেমি। আচ্ছা ইএ, এই মাপটা আমাদের নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করবো, লক্ষ্য করো, এইটা তো একটা বৃত্ত, এইটা যদি ব্যাসার্ধ হয়, আমরা জানি ব্যাসার্ধটা বৃত্তের সব দিকেই সমান মাপ, মানে বৃত্তের কেন্দ্র থেকে মাপ সমান থাকে। তাহলে এইটা যদি 7 হয় তাহলে এদিকটাও 7 এদিকটাও 7, তার মানে এইটা 7 আর এইটা 7 মিলে এইটা কত হলো 14, এটা যদি 14 হয় তাহলে এটাও হয়ে গেল 14। আমরা কিন্তু এটা থেকে এটা হিসাব করছি, আমরা এটা থেকে হিসাব করে এখানে পেলাম 14, সো আমরা এটার জায়গায় লিখতে পারবো 14 এত সেমি। তো এগুলো যদি যোগ করে দেখো কত হচ্ছে, আমাদের হচ্ছে 3 × 14 মানে হচ্ছে 3 × 14 42, আর দিকে 7 পাই মানে হচ্ছে আমাদের 22 × 7, তো 7 7 কেটে যাচ্ছে, তাহলে 42 এর যোগ করলে হচ্ছে 4 6 64 সেমি। সো আমাদের অ্যান্সার হচ্ছে এর ক্ষেত্রে পরিসীমা 64 সেমি। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব।
যদি তোমাদের ওই সূত্রগুলো বুঝতে বা এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলি শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। এবং যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, তাতে আমি আরো পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত হব। দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমরা কোশ্চেন দেখি 16 এর আরো সমস্যার সমাধান নিয়ে ফিরে আসবো।